নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব বিমল মিত্রের লেখা একটি গল্প, ৩ নম্বর সাক্ষী। তারপর আমার ডাক পড়ল। আমি ছিলাম ৩ নম্বর সাক্ষী। জীবনে কখনো সাক্ষী হইনি আগে। কোর্টের আবহাওয়াও ঠিক আমার মানসিকতার অনুকূল নয়। আমার স্বাস্থ্যের পক্ষে কোর্ট অ্যালার্জির ক্রিয়া করে, কিন্তু এই যুগে ইচ্ছে না থাকলেও অনেক কাজ বাধ্য হয়েই করতে হয় আমাদের। হয়তো জীবনটাই এ যুগে যন্ত্র হয়ে উঠেছে। পদে পদে আত্মরক্ষা করতে গিয়ে নিজের অজ্ঞাতসারেই হাজারো বাধার সঙ্গে হোঁচট খেতে হয়। তখন হাঁপিয়ে উঠি, শিউরে উঠি, রেগে উঠি, আর কখনো কখনো বা নিজেই নিজের শত্রু হয়ে উঠি। ঈশ্বরকে সাক্ষী রেখে যে প্রতিজ্ঞা, যে শপথ নিতে হয় তা নিলুম। কিন্তু কি বলবো আমি যা দেখেছি তা যদি বলি, তা কি কেউ বিশ্বাস করবে? তা কি কেউ শুনবে? ভাববে আমি বোধহয় মিথ্যে কথা বলছি। তখন আর ভাববার সময় ছিল না অত। চোখের সামনে তখন একজোড়া চোখ আমার দিকে চেয়ে রয়েছে এক দৃষ্টে। সমস্ত কোর্ট ভর্তি লোক আমাকে দেখছে। আমি ৩ নম্বর সাক্ষী হলেও আমিই যে প্রধান সাক্ষী, আমিই যে সেই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী। আমি ওপরের দিকে মুখ করে বলতে লাগলাম, কিন্তু সে কথা এখন থাক। সেদিন কোর্ট ম্যাজিস্ট্রেটের সামনে আমি যা বলিনি, এখন আজকে আপনাদের আমি সেই কথাই বলি। ট্রেনটা যখন হাওড়া স্টেশন ছাড়ল, তখন অতটা খেয়াল করিনি। শুধু লক্ষ্য করেছিলাম চেহারাটা। একসঙ্গে সারা রাত কাটাতে হবে যার সঙ্গে, তার দিকে চেয়ে দেখাটা স্বাভাবিক। বেশ সুন্দর চেহারা ভদ্রলোকের। অর্থাৎ পুরুষের যেমন চেহারা হলে সুন্দর দেখায়, ঠিক তাই। আমার কামরাতে মাত্র 2টো বার্থ। আমার ছিল ওপরের বার্থ, তারটা নিচের। সকলেই নিচের বার্থ চায়, কিন্তু সবসময় চাইলেই তো সব জিনিস পাওয়া যায় না। সুতরাং বার্থ রিজার্ভেশন করবার সময়ে ওপরের বার্থ পেয়ে মনটা খুব খুশি হয়নি, কিন্তু উপায়ও ছিল না তখন আর। শুধু রিজার্ভেশন স্লিপের ওপর নামটা দেখেছিলাম। ভদ্রলোকের নাম কে ভট্টাচার্য। কোথাকার কে ভট্টাচার্য, কি করেন তিনি, কিছুই জানার উপায় ছিল না। তাই আমি যখন ট্রেনে গিয়ে উঠলাম, তখন আগ্রহ ছিল তাকে দেখবার। এক সময় মিস্টার ভট্টাচার্য এলেন। কোথায় যাবেন তিনি তা তখন জানি না। সঙ্গে মালপত্র বিশেষ কিছু নেই। একটু অবাক হয়ে গিয়েছিলাম বইকি। দূরের যাত্রী নিশ্চয়ই, তাহলে সঙ্গে বাক্স বা বিছানা নেই কেন? তিনি গাড়িতে উঠলেন, উঠে আমার পাশে বসলেন। আমি আর চোখে তার দিকে দেখলাম। ধুতি পাঞ্জাবি পরা, খদ্দরের পোশাক। হয়তো স্বদেশী করেন মনে হলো। কিন্তু যদি স্বদেশীই করেন, তো এমপি বা এমএলএও হতে পারেন, কিংবা হয়তো স্কুল টিচার। টিচার হলে ফার্স্ট ক্লাসে কেন? তাহলে কি ব্যবসাদার? অনেক সময় ব্যবসাদাররাও আজকাল খদ্দর পড়েন, তাতে গভর্নমেন্টের কাজ পেতে সুবিধে হয়। ভেবে টেবে কিছুই ঠিক করতে পারছিলাম না। তিনি জানালার ধারে বসেছিলেন বাইরের দিকে চেয়ে। গাড়ির মধ্যে আমি রয়েছি, তাতে যেন তার কোনো ভাবান্তরও হচ্ছে না। ট্রেন ছাড়তেই আমি আর থাকতে পারলাম না। বললাম, আপনি কত দূর যাবেন? মিস্টার ভট্টাচার্য এতক্ষণে আমার দিকে চাইলেন। বেশ অন্যমনস্ক ভাব, যেন যেন আমি প্রশ্ন করে তার চিন্তার ব্যাঘাত ঘটালাম। বললেন, নাগপুর। নাগপুর কথাটা বলেই তিনি আবার আগেকার মতো চুপ করে গেলেন। তারপর মুখ ফিরিয়ে বাইরের দিকে চেয়ে রইলেন। ট্রেনটা দুলছিল। আমিও চুপ করে বসে, তিনিও। বাইরে অন্ধকার, দেখবার কিছু নেই। রাত 8টা বেজে গেছে। আমি খাওয়া দাওয়ার পাট বাড়ি থেকেই চুকিয়ে এসেছি, হয়তো তিনিও তাই।
আমি তার সঙ্গে কথা বলবার জন্যে আবার একটা প্রশ্ন করলাম। বললাম, আপনার তো নিচের বার্থ, আপনি যখন শোবেন তখন বলবেন, আমি ওপরের বার্থে উঠে যাব। ভদ্রলোক বললেন, আমি ওপরেই শোবো। বললাম, আপনি কেন ওপরে কষ্ট করবেন, আমি ওপরে শোবক্ষণ। ভদ্রলোক আমার কথায় কেমন যেন বিচলিত হলেন বলে মনে হলো। বললেন, আপনার মতো এমন কথা তো কাউকে আগে কখনো বলতে শুনিনি, আপনি আমাকে অবাক করলেন। বললাম, তা নয়, আপনার নামে নিচের বার্থটা বুক করা আছে বলেই বলছি। ভদ্রলোক বললেন, সে কথা কি সবাই মানে? বললাম, যারা মানে না তাদের কথা ছেড়ে দিন, আমি তাদের দলে নই। কথাটা শুনে ভদ্রলোক আমার দিকে সোজাসুজি এতক্ষণে এই প্রথম আমাকে ভালো করে লক্ষ্য করলেন। ভদ্রলোক বললেন, আপনি আমাকে আবার ভাবিয়ে তুললেন দেখছি। বললাম, কেন, আমি কি কিছু অন্যায় বলেছি? পৃথিবীর সব লোক কি আর খারাপ হয়ে গেছে? ভদ্রলোক বললেন, সব লোক খারাপ হয়ে গেছে, সবাই, একটাও ভালো লোক নেই পৃথিবীতে। যারা ছিল সবাই চোর, ডাকাত, বদমাইশ হয়ে গেছে। বলতে বলতে ভদ্রলোকের চোখ দুটো যেন লাল হয়ে উঠল। আবার বলতে লাগলেন, আপনি হয়তো ভাগ্যবান, তাই ভালো লোক কিছু কিছু দেখেছেন, কিন্তু আমি একজন হতভাগা, আমার কপালেই সব জোচ্চোর জুটেছে, সব বদমাইশ জুটেছে। আমি আরও স্পষ্ট উত্তর শোনবার জন্যে জিজ্ঞেস করলাম, তার মানে? মিস্টার ভট্টাচার্য উত্তেজিত হয়ে উঠলেন। জানেন, আমি বাবার 3 লাখ টাকা খরচ করে একটা স্কুল করেছিলাম। ইচ্ছে ছিল দেশের ছেলেদের মানুষ করব। সব টাকাটা আমার জলে চলে গেল, একটা ছেলেও মানুষ হলো না। আমি ভদ্রলোকের রাগের কারণ বুঝতে পারলাম। বুঝলাম ভদ্রলোক আদর্শবাদী, তার অনেক আশায় জলাঞ্জলি পড়েছে বলেই এমন হতাশ হয়ে গেছেন, এমন পুরোপুরি হতাশ হয়ে পড়েছেন। বললাম, কোথায় করেছিলেন স্কুল? রামনগরে। রামনগর কোথায়? ভদ্রলোক বললেন, আসানসোলের কাছে একটা গ্রামে। 40 বিঘে জমি নিয়ে বিরাট বিল্ডিং করেছিলাম। আশেপাশের গ্রামের সমস্ত ছেলেদের এনে ভর্তি করিয়েছিলাম সেখানে। বোর্ডিং স্কুল, আমি নিজে থাকতুম সেখানে। ছেলেরা যা খেত আমিও তাই খেতুম, ছেলেরা যেমনভাবে থাকতো আমিও ঠিক তেমনিভাবেই থাকতুম। ছেলেরাই ছিল আমার সর্বস্ব। বেশ গল্পের আমেজ পাচ্ছিলাম ভদ্রলোকের কথায়। কথায় কথায় ভদ্রলোক সবই বলতে লাগলেন। কে ভট্টাচার্য, মানে করুণা ভট্টাচার্য, তার বাবা ছিলেন সেকালে ভাইসরয়ের পার্সোনাল সেক্রেটারির অফিসের সুপারিনটেন্ডেন্ট। অনেক টাকা মাইনে পেতেন তিনি। সংযমী পুরুষ বলে বাজে খরচের বাহুল্য ছিল না। সেই যুগে করুণা ভট্টাচার্য ইংরেজি স্কুলে পড়ে ইংরেজি নবিশ হয়েছিলেন। তারপর বাপের সুপারিশের সুবাদে বিলেত গিয়েছিলেন। সেখানে যথারীতি ICS পাশ করে চাকরি পেয়েছিলেন ইন্ডিয়া গভর্নমেন্টের এডুকেশন মিনিস্ট্রিতে। সেসব ব্রিটিশ গভর্নমেন্টের গৌরবময় যুগের কথা। মিস্টার ভট্টাচার্য বলতে লাগলেন, তখন দেখেছি মানুষ ব্রিটিশদের ঘেন্না করেছে, ব্রিটিশরাও ইন্ডিয়ানদের জেলে পুরে রেখেছে, আমাদের অনেককে ফাঁসি দিয়েছে, কিন্তু তারা যেখানেই দেখেছে মনুষ্যত্ব সেখানে তাকে রেসপেক্ট করেছে। কিন্তু এখন? বলতে বলতে মিস্টার ভট্টাচার্য যেন ভেঙে পড়লেন। বললাম, আপনাকে দেখে বোঝা যায় না যে আপনি একদিন সিভিল সার্ভিসে ছিলেন। মিস্টার ভট্টাচার্য বললেন, সিভিল সার্ভিস আমি করেছি বটে, কিন্তু তার জন্যে নিজের ওপর আমার ঘেন্নার শেষ ছিল না। তাই ব্রিটিশ গভর্নমেন্ট চলে যাবার পরই চাকরি ছেড়ে দিয়েছিলাম। বললাম, আপনি কি জানতে পেরেছিলেন যে দিশি গভর্নমেন্ট আপনাকে সম্মান করবে না, আপনাকে যথাযথ স্কোপ দেবে না? না, সেজন্য আমি চাকরি ছাড়িনি। তবে
আমি চাকরি ছেড়ে দিলাম এই ভেবে যে আমার তখন প্রচুর টাকা জমে গিয়েছিল হাতে, আমার আর টাকার দরকার ছিল না। ভদ্রলোক প্রথম যখন গাড়িতে উঠেছিলেন তখন কেমন গম্ভীর গম্ভীর ছিলেন, কিন্তু ততক্ষণে তার সে ভাব কেটে গিয়েছে। প্রায় 6 ফুট লম্বা চেহারাটা নিয়ে এতক্ষণে পিছনের গদিতে হেলান দিয়ে বসেছেন। তিনি একতরফা কথা বলে যেতে লাগলেন, আমি বলতে গেলে শুধু শ্রোতা। টাকা তার হাতে তখন প্রচুর জমে গেছে। শুধু নিজের মাইনের টাকা নয়, পৈতৃক টাকাও ব্যাংকে মজুদ ছিল অনেক। আর ঠিক সেই সময়ই আমার স্ত্রীও মারা গেলেন। একটা ছেলে নেই, একটা সংসার নেই, ভাই নেই, বোন নেই। কার জন্যে চাকরি করব, কার জন্যে সংসার করব? তাই ভাবলুম ছোট সংসারের চেয়ে একটা বড় সংসারের ভার নিলে কেমন হয়। বরাবর দেশের মানুষের দুঃখ কষ্ট দেখে লজ্জা পেয়েছি, লেখাপড়ার অভাব দেখে ভয় পেয়েছি। ভাবলুম তাদের নিয়েই সংসার করব এবার। তারপরে রামনগরের ওই জমিটা সস্তায় পেয়ে কিনে ফেললুম, আর তারপর সেখানে একটা ছোট বাড়ি করে নিজে থাকতে লাগলাম। মিস্টার ভট্টাচার্য গল্প বলে চলেছেন, আর আমি এক মনে শুনে চলেছি। অনেক অভিজ্ঞতা মিস্টার ভট্টাচার্যের, অনেক দেশ ঘুরেছেন, অনেক লেখাপড়া শিখেছেন, অনেক শাস্তিও পেয়েছেন, অনেক দুর্ভোগও সহ্য করেছেন জীবনে। বললাম, আপনি বলুন, আমার শুনতে খুব ভালো লাগছে। মিস্টার ভট্টাচার্য বললেন, আপনার ঘুমের ব্যাঘাত হচ্ছে, আপনি বরং এবারে শুয়ে পড়ুন, আমি ওপরে যাচ্ছি। বললাম, না না, আপনি বলুন, আপনার যদি বলতে কষ্ট না হয় তো বলুন। এখনো তো রাত বেশি হয়নি, মাত্র 9টা বেজেছে, এখনো অনেক সময় আছে। তাহলে শুনুন, বলে মিস্টার ভট্টাচার্য আরম্ভ করলেন। আমি একদিন এই ইন্ডিয়াতেই আইসিএসের চাকরি করেছি, আবার এখনও সেই ইন্ডিয়াকেই দেখছি। কিন্তু যারা বলে ব্রিটিশ গভর্নমেন্ট ভালো ছিল, আমি তাদের দলে নই। আমি জানি যে নিজের দেশের স্বদেশী গভর্নমেন্ট যত খারাপই হোক, তা বিদেশি গভর্নমেন্টের চেয়ে ভালো। বিদেশের ঠাকুরের চেয়ে স্বদেশের কুকুরও ভালো, এইটাই আমি বিশ্বাস করি। কিন্তু আজকে আমার সেই বিশ্বাসের ভিতের ওপরই চিড় ধরেছে। কিভাবে? মিস্টার ভট্টাচার্য বলতে লাগলেন, আজকে আপনি আমাকে দেখছেন আমি খালি হাতে ট্রেনে উঠে এসেছি। আমার কাছে আজ কয়েকটা মাত্র টাকা ছাড়া আর কিছুই নেই। আমার সেই 3 লাখ টাকা, সেই স্কুল, সেই জমি, কিছুই আমার নেই। সব চলে গেল। কি করে গেল? কেন গেল? মিস্টার ভট্টাচার্য বললেন, আমাদের এই গভর্নমেন্টের জন্যে। আর গভর্নমেন্ট মানেই তো আমরা। আমাদের নিজেদের দোষেই সব গেল। তার জন্যে আমি আমাদের নিজেদের ছাড়া আর কাউকেই দোষ দিই না। বললাম, আপনি সবটা স্পষ্ট করে খুলে বলুন। স্পষ্ট করে আর কি বলবো? আমার অনেক স্বপ্ন ছিল যে বিদেশে, ইংল্যান্ডে, আমেরিকায় যেমন দেখে এসেছি, আমাদের দেশেও আমি তেমনই একটি ইনস্টিটিউশন করব। সেখানে সবাই সৎ হবে, সবাই পরিশ্রমী হবে, সবাই নিজের সাধ্য আর স্বাদ অনুযায়ী লেখাপড়া করবে। কিন্তু তা হলো না। কেন হলো না সে কথা বলতে সমস্ত রাত কেটে যাবে। তবু অল্প কথায় বলুন। মিস্টার ভট্টাচার্য বললেন, লাস্ট 19 বছরের লম্বা ইতিহাস কি এক কথায় 1 ঘন্টার মধ্যে বলা যায়? একটা চিঠি লিখেছি গভর্নমেন্টের কাছে, তার উত্তর আসতে 6 মাস লেগেছে। আবার কখনো বা কোনো উত্তর আসেনি, তার জন্য আবার চিঠি লিখতে হয়েছে। শেষকালে সামান্য একটা কাজের জন্যে আমাকে টাকা, সময় সব কিছু নষ্ট করে দিল্লি যেতে হয়েছে, নয়তো কলকাতা কিংবা পাটনা যেতে হয়েছে। এককালে আমি নিজেই তো সেক্রেটারিয়েটের কাজ করেছি। সেদিন চিঠির উত্তর না দেওয়াটাকে ক্রাইম মনে করেছি। যে কাজে গাফিলতি করেছে তাকে পানিশমেন্ট দিয়েছি। কিন্তু আজ সেক্রেটারিয়েটে কাজ না করলেই লোকের প্রমোশন হয়। মিনিস্টারের রিলেটিভ হলে তার কাজ না করলেও চলে।
আজ কাজটা বড় কথা নয়, বড় কথা হলো কে কার আত্মীয়। তারপর মিস্টার ভট্টাচার্য বললেন। তবু তা স্বীকার করেও কাজ চালিয়ে যাচ্ছিলাম। স্কুলের বাড়ি তৈরি হলো, ছাত্র ভর্তি হলো, ছেলেদের থাকবার বন্দোবস্ত হলো। আমি দিন রাত পরিশ্রম করে তাদের সঙ্গে একাকার হয়ে মিশে গেলাম। কিন্তু তাতেও বাধা আসতে লাগলো উপর থেকে। চিঠি আসতে লাগলো, 40 টন সিমেন্ট কোথা থেকে কিনলে তার হিসেব দাও। রেশনের জন্য অ্যাপ্লাই করে দিয়েছিলাম। পাটনা সেক্রেটারিয়েট থেকে চিঠি এলো, ফর্ম ফিল আপ না করলে রেশন কার্ড দেওয়া যাবে না। এক একটা জিনিসের ফয়সলা হতে 1 বছর 2 বছর কেটে গেল। মিস্টার ভট্টাচার্য বলতে লাগলেন, তাতেও আমি দমিনি, তাতেও আমি আমার কাজ পুরো দমে চালিয়ে গেছি। কিন্তু তখনও জানি না যে শুধু সদিচ্ছে থাকলেই আজকের পৃথিবীতে চলে না। সেই সদিচ্ছকে নষ্ট করার জন্যে হাজার হাজার মানুষ আড়ালে বসে ষড়যন্ত্র করতে ব্যস্ত। তারা চায় না কোথাও কারো ভালো হোক, কোথাও কেউ কারো ভালো করুক। আমি যে রামনগরের স্কুল নিয়ে ছেলেদের মানুষ করবার জন্যে আমার সব কিছু স্টেক করেছি, এ বোধ হয় কারো সহ্য হলো না। জিজ্ঞেস করলাম, কেন সহ্য হলো না? আপনার সঙ্গে কি তাদের কিছু শত্রুতা ছিল? মিস্টার ভট্টাচার্য বললেন, আমি তাদের কাউকেই চিনি না, তার শত্রুতা থাকবে কি করে? কিন্তু গভর্নমেন্টের কাছে তো আমাকে নানা কাজে চিঠি লিখতে হতো। আজকাল বোধহয় হিমালয়ে গিয়ে সাধনা করতে গেলেও গভর্নমেন্টের পারমিশন নিতে হয়। এমনই দিনকাল পড়েছে। শেষকালে আমি চিঠি লিখলাম দিল্লি সেক্রেটারিয়েটে, এই বলে যে গভর্নমেন্ট যেন আমার কাজে বাধা না দেয়। তাহলেই আমি ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে চিরকৃতজ্ঞ থাকব। কিন্তু তাতে ইন্ডিয়া গভর্নমেন্টের বোধহয় অপমান বোধ হলো। করলে কি, আমার কাছে একদিন একজন পুলিশ অফিসার পাঠিয়ে দিল প্লেন ড্রেসে। তিনি এনকোয়ারি করতে এলেন আমি স্কুল করে কি মতলব হাসিল করছি। সে কি? হ্যাঁ, তিনি কি রিপোর্ট দিলেন জানি না। তারপর থেকেই শুরু হলো প্রচণ্ড বাধা। তখন লোক এলো ইনকাম ট্যাক্স অফিস থেকে, লোক এলো স্টেট সেক্রেটারিয়েট থেকে। তারা কেউই বিশ্বাস করতে চাইলেন না যে আমি নিঃস্বার্থভাবে ছেলে মানুষ করতে চাইছি। আমার স্ত্রী মারা গেছে, ছেলে মারা গেছে, আমি ex-ICS। আমি যে সব কিছু ছেড়ে গ্রামের মধ্যে বসে বসে স্কুল করে দেশ সেরা করব, এটা তাদের মনোপুত হলো না। তারা কথায় কথায় আমার কৈফিয়ত চাইতে লাগলেন। ভদ্রলোক এক নাগাড়ে গল্প করে যাচ্ছিলেন, এবার থামলেন। তারপর বললেন, জানেন, আমি এককালে সাহেব ছিলাম, এখন হয়েছি পাকা স্বদেশী। কেউ সন্দেহ করলেন আমি আমেরিকার স্পাই, কেউ বা ভাবলেন আমি রাশিয়ার স্পাই। তারপর থেকেই আমার স্কুলের ওপর নজর রাখা শুরু হলো। একজন টিচারকে একদিন অ্যারেস্ট করে নিয়ে গেল পুলিশ। অপরাধ কি না, সে একজন কমিউনিস্ট, ছেলেদের স্ট্রাইক করার মতলব দিচ্ছিল। এমনি করেই চলছিল, কিন্তু আর বেশি দিন চলল না। যে ভদ্রলোকের কাছ থেকে আমি জমি কিনেছিলাম, তার ভাই একদিন কোর্টে মামলা ঠুকে দিলে। তার বক্তব্য যে আমি বেআইনি করে জমিটা কিনেছি, কারণ সেও জমির একজন শরিক। বললাম, তারপর? সেই মামলা চলল 5 বছর ধরে। একদিকে মামলা আর একদিকে গভর্নমেন্টের কাছ থেকে নন কোঅপারেশন। সমস্ত মিলে আমাকে একেবারে পাগল করে তুলল। তখন ভাবলাম, কেন আমি স্কুল করতে গেলাম? কেন আমি সমস্ত টাকাটা নিয়ে সুইজারল্যান্ড চলে গেলাম না? সারা জীবনটা তাহলে আমি সেখানে মদ খেয়ে জুয়া খেলে কাটিয়ে দিতে পারতুম। কিন্তু তখন আর তার উপায় নেই। আমার স্কুলে তখন ভাঙন ধরেছে। একদিন কংগ্রেস দলের সঙ্গে কমিউনিস্ট দলের মারামারি হয়ে গেল। আমি জানতাম না যে আমার টিচারদের মধ্যেও দুটো দল আছে। ভদ্রলোক আবার থামলেন, একটু যেন দম নিলেন মনে হলো। তারপর বলতে লাগলেন, তখন ঠিক করলাম স্কুল তুলে দেব। কিন্তু তাতেও বাধা এলো, টিচার আর স্টুডেন্টদের কাছ থেকে। তারা বললে স্কুল তাদের,
একটা কমিটি ছিল স্কুলের, তারা মিটিং করে রেজলিউশন পাশ করলে যে স্কুল তুলে দেওয়া বেআইনি। তারা খবর পাঠালে স্টেট এডুকেশন মিনিস্টারের কাছে, সেখান থেকে তারা একজন অ্যাডমিনিস্ট্রেটর পাঠিয়ে দিলে। সেই অ্যাডমিনিস্ট্রেটরই হলো সর্বময় কর্তা। তিনি আমার এতদিনকার সমস্ত স্বপ্ন, পরিশ্রম, সমস্ত কল্পনা, শিক্ষা দীক্ষা সব কিছু নষ্ট করে দিয়ে নিজের রাজত্ব চালাতে লাগলেন। স্কুলের ছেলেদের খাওয়া খারাপ হয়ে গেল, পচা টিফিন দেওয়া হতে লাগলো। অ্যাডমিনিস্ট্রেটরের কথার ওপর কথা বলবার অধিকার কারো রইল না। অ্যাডমিনিস্ট্রেটর নিজের লেখা টেক্সট বুক চালাতে লাগলো স্কুলে। তার ফ্যামিলি এসে উঠল স্কুল বাড়িতে। স্কুলের ডেভেলপমেন্ট ফান্ডের টাকা দিয়ে তার 3 তলা বাড়ি উঠল পাটনাতে। সামনে বাগান হলো, তাতে সুইমিং পুল হলো। কারো কিছু বলবার রইল না আর আপনি কিছুই বললেন না। আমি আর বলবো কি, আমার তো তখন কিছুই ক্ষমতা নেই। আজও যদি যান, গিয়ে দেখবেন রামনগরের সেই মডার্ন মাল্টিপারপাস বয়েজ স্কুল এখনও আছে। সেখানে এখন আর পড়ানো হয় না, শুধু হয় হরতাল, শুধু হয় পলিটিক্স। ক্রিকেট খেলার সময় সেখানে ক্লাসের ভিতরে ট্রানজিস্টার সেট নিয়ে খেলার রিলে শোনায় টিচাররা। তারপর ম্যাজিস্ট্রেট আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন। আমি 3 নম্বর সাক্ষী। আমার আগে অ্যাডমিনিস্ট্রেটর সাক্ষ্য দিয়ে গেছে, স্কুলের হেডমাস্টার সাক্ষ্য দিয়ে গেছে। তারা দুজনেই প্রমাণ করে দিয়ে গেছে যে মিস্টার ভট্টাচার্যের মস্তিষ্ক বিকৃতি ঘটেছিল। তার স্ত্রী পুত্রের মৃত্যুর পর থেকেই তিনি নাকি অস্থির চিত্ত হয়ে পড়েছিলেন। স্কুল নিয়ে আর বেশি মনোযোগ দিতে পারতেন না। তাতে শিক্ষার অবনতি হতে আরম্ভ করেছিল। তখনই গভর্নমেন্ট থেকে স্কুলটার ভার দিয়েছিল একজন অভিজ্ঞ সৎ অ্যাডমিনিস্ট্রেটরের উপর। আমি অন্যরকম সাক্ষ্য দেওয়াতে কোর্টে একটু চাঞ্চল্য শুরু হলো। আপনি কি মনে করেন যে তার মস্তিষ্ক বিকৃতির জন্যেই তিনি আত্মহত্যা করেছিলেন? বললাম, না। তাহলে কিসে বুঝলেন যে তিনি স্বাভাবিক সুস্থ চিত্তের মানুষ ছিলেন? বললাম, আমি ট্রেনে যতক্ষণ কথা বলেছি তার সঙ্গে, ততক্ষণ আমার মনে হয়েছে একজন উচ্চশিক্ষিত, সুস্থ, দায়িত্ব সম্পন্ন লোকের সঙ্গে কথা বলছি। কখন তিনি শুতে গেলেন? আন্দাজ রাত 1টার পর। আমি নিচের বার্থে শুলাম আর তিনি ওপরের বার্থে। ভোরবেলা রায়গড় স্টেশনে যখন ট্রেনটা এলো তখন আমার ঘুম ভাঙল। তখন দেখলাম তিনি ঘুমোচ্ছেন। কিন্তু যখন বিলাসপুর এলো তখনও যখন তিনি উঠলেন না, তখন আমার কেমন সন্দেহ হলো। আমি উঠে দাঁড়িয়ে দেখলাম তার মুখ দিয়ে ফেনা গড়িয়ে পড়ছে। বুঝলাম তিনি কোনো ঘুমের পিল বেশি মাত্রায় খেয়ে সুইসাইড করেছেন। কিন্তু কেন তিনি সুইসাইড করলেন এ সম্বন্ধে আপনার কোনো কৌতূহল জেগেছে? বললাম, হ্যাঁ। তাহলে বলুন, সুইসাইড করবার তার কারণ কি হতে পারে? বললাম, তিনি শুতে যাবার আগে আমাকে একটা কথা বলেছিলেন। কি কথা? বলেছিলেন, প্রেজেন্ট ইন্ডিয়াতে কোনো ভালো লোকের স্থান নেই। ভালো লোকদের পক্ষে ইন্ডিয়াতে বেঁচে থাকাই বিড়ম্বনা। আমার কথা শুনে সমস্ত কোর্ট অবশ্য নিস্তব্ধ হয়ে গিয়েছিল, আর আমিও অব্যাহতি পেয়েছিলাম সাক্ষ্য দেওয়ার বিড়ম্বনা থেকে। আমি কাঠগড়া থেকে নেমে আসতেই 4 নম্বর সাক্ষীর ডাক পড়ল। কিন্তু যেদিন এই মামলার নিষ্পত্তি হলো সেদিন এই সিদ্ধান্তই স্থির হয়েছিল যে ভট্টাচার্যের মস্তিষ্ক বিকৃতির জন্যই তিনি আত্মহননের পন্থা নিজের হাতে গ্রহণ করেছিলেন। তার মৃত্যুর জন্যে কেউই দায়ী নয়। শুনছিলেন বিমল মিত্রের লেখা একটি গল্প, 3 নম্বর সাক্ষী। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।